ওষুধে দেখবেন সহজলভ্য ওষুধের দোকান পাওয়া যায়। যে ওষুধগুলো ইউএসএ এবং ইউরোপে ব্যান, ভারতবর্ষের মার্কেটে এরকম কয়েক লক্ষ ওষুধ দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের প্রোডাকশন বলতে এখানে শুধু একটাই প্রোডাকশন, মদ বিক্রি করে মদের ট্যাক্স টু বর্ডার। পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে যে চক্র চলে, যে র্যাকেট চলে, জাল ওষুধের র্যাকেট চলে, যে অবৈধ কার্যকলাপের র্যাকেট চলে, পশ্চিমবঙ্গের সম্মান কিন্তু ভুল লুণ্ঠিত গোটা ভারতবাসীর কাছে। ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ম্যাডাম চিফ মিনিস্টার দেখবেন ওপরটা রঙিন, ভেতরটা পুরো ফাঁপা করে রেখে দিয়েছে। রাজ্যে একের পর এক মেডিকেল কলেজগুলিতে প্রসূতি মৃত্যু, আর প্রসূতি মৃত্যুর কারণ রিঙ্গার ল্যাকটেন স্যালাইন। ব্ল্যাক লিস্টেড কোম্পানির সেই স্যালাইন ব্যবহার করেই মারা যাচ্ছে প্রসূতি, এবং পরেও কিছুজন রয়েছে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কি বলবেন এই রকম স্বাস্থ্য ব্যবস্থা? নমস্কার। দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের সংবিধান স্বাস্থ্যটাকে কনকরেন্ট লিস্টে রেখেছে। আবার আমি বলি, সংবিধানের ঊর্ধ্বে তো কিছু নেই। তো স্বাস্থ্য, এই হেলথ সাবজেক্টটা আমাদের কনকারেন্স লিস্ট বা যৌথ তালিকায় রয়েছে। কেন রয়েছে? কারণ যেহেতু আমরা কোয়াসি ফেডারেল স্ট্রাকচারে বসবাস করি, আধা যুক্তরাষ্ট্রীয়, সেহেতু এখানে রাজ্য সরকারের দায়িত্ব, এবং দেখবেন রাজ্য সরকারের হাসপাতাল এবং কেন্দ্র সরকারের হাসপাতালের কিন্তু একটা সীমানা রেখা টানা থাকে। আপনি এমসে চলে যান, আজকে এমসে স্বাস্থ্য ব্যবস্থা, আপনি পশ্চিমবঙ্গ সরকারের এসএসকেএম থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে, এনআরএস থেকে শুরু করে যতগুলো স্বাস্থ্য তথাকথিত মেডিকেল কলেজ বা স্পেশালিটি হসপিটাল তথাকথিত, মমতা ব্যানার্জি ম্যাডাম চিফ মিনিস্টার দেখবেন ওপরটা রঙিন, ভেতরটা পুরো ফাঁপা করে রেখে দিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর এই অবস্থার জন্য দায়ী কে? আমি বলছি, একটা রাজ্যের শাসন যখন 3টে টার্মে চলে, মানে প্রায় 12 বছর 13 বছর অতিক্রান্ত, স্বাস্থ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি নিজে। তাহলে স্বাস্থ্যমন্ত্রী যখন প্রথম আমাদের পশ্চিমবঙ্গে 2011 সালে মমতা ব্যানার্জি তখন থেকে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, উনি কিন্তু 3টে মিনিস্ট্রি কখনো ছাড়েন না। এক হোম মিনিস্ট্রি, এক চিফ মিনিস্টার তো উনি নিজেই, আর একটা স্বাস্থ্যমন্ত্রী, আর একটা ইম্পর্টেন্ট মিনিস্ট্রি পুলিশ মন্ত্রী, উনি হোম মিনিস্ট্রিটাই পুলিশ মন্ত্রী। তাহলে উনি কিন্তু 2011 সাল থেকে কন্টিনিউয়াসলি উনি ওনার দায়িত্ব পালন করছেন, এবং ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী। কেন? আমি কয়েকটা পয়েন্ট জাস্ট 1 2 3 4 করে বলবো। নাম্বার 1, ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট, এতগুলো ডাক্তার ভ্যাকেন্সি রয়েছে কেন? নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবঙ্গ থেকে কটা ডাক্তার বেরোচ্ছে, আর পশ্চিমবঙ্গে কেন ডাক্তাররা থাকতে চাইছে না? নাম্বার 2। নাম্বার 3, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং মেডিকেল কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের যে অরাজনৈতিক যে কি সোশিও পলিটিক্যাল কানেকশন ডেফিনেটলি ওখানেও রয়েছে, ওখানেও একটা রাজনীতিকরণ হয়েছে, ওখানেও কিন্তু একটা নীল সাদাকরণ হয়েছে। নীল সাদা কার রং ডেফিনেটলি আপনি জানেন। দেখুন, হাসপাতালগুলোকে নীল সাদা রং করলেই তো হবে না। হাসপাতালগুলোকে ঠিকঠাক তার ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকঠাক ভাবে দেওয়া না যায়, কি কি দিতে হবে? নাম্বার 1, পর্যাপ্ত ডাক্তার, পর্যাপ্ত নার্সিং স্টাফ, পর্যাপ্ত অ্যাডমিনিস্ট্রেটর, পর্যাপ্ত ম্যানেজার। আরজিকর কাণ্ড দেখিয়ে দিয়েছে, এই যে খোকলা অবস্থাটা আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্যক্ষেত্রে, এটা কিন্তু আরজিকর দেখিয়ে দিয়েছে। একজন আমাদের ইয়াং ডাক্তারকে হারাতে হলো, ইয়াং লেডি ডক্টরকে হারাতে হলো, অভয়াকে হারাতে হয়েছে। তাহলে আজকে ডাক্তারকেই মারে। আরে কাক তো কাকের মাংস খায় না, ডাক্তার ডাক্তারের মাংস খায়। আর কি বলবো আপনাকে, দুঃখের কথা। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। তাহলে আরো একটা গুরুত্বপূর্ণ কথা কি বলা যেতে পারে, এই যে কাণ্ডগুলো ঘটছে, দেখবেন ভারতবর্ষে গোটা ওয়ার্ল্ডে প্রায় সংখ্যাটা এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, আপনি যদি ওয়েবসাইটে চলে যান, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখবেন যে ওষুধগুলো ইউএসএ এবং ইউরোপে ব্যান্ড, যেগুলো ওখানে টোটালি ব্যান্ড, এবং ওগুলোকে ওখানে মার্কেটে ঢুকলে ফাইন, কেন ওখানে জেল পর্যন্ত হয়ে যাবে। আমি সেরকম কয়েকটা ওষুধের নাম বলছি না, কারণ ওষুধের নাম বলে এটা প্রচার হয়ে যায় ওষুধ কোম্পানি, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে বার রয়েছে, লিগাল বার রয়েছে। তো সেই ওষুধগুলো ভারতবর্ষের মার্কেটে এরকম কয়েক লক্ষ ওষুধ দাপিয়ে বেড়াচ্ছে, যেগুলো মানুষের স্বাস্থ্যকে ভেঙে দিচ্ছে। আর রইল ব্যাকডেটেড, রইল এক্সপায়ারি ডেট ক্রস করে যাওয়া এরকম অনেক ওষুধ, জীবনদায়ী ওষুধের দামও কিন্তু বেড়ে গেছে। তাহলে এই ওষুধে দেখবেন সহজলভ্য ওষুধের দোকান পাওয়া যায় আজকাল। আচ্ছা, ওষুধটা তো সহজলভ্যে পাওয়া যায়। আমার এমার্জেন্সি সার্ভিস মানে কি বুঝি? একটা মেডিকেল ডিপার্টমেন্ট, একটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট, তাই তো? এই দুটোকে আমরা মেডিকেলের মধ্যে, মানে এমার্জেন্সি সার্ভিসের মধ্যে ধরি তো। তাহলে এই দুটো সার্ভিসই আজকে করাপ্টেড, কারণ দুটোই মন্ত্রী
অ্যাকচুয়ালি বকলমে নয়, ডিরেক্টলি আমাদের মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তাহলে কি দাঁড়ালো, এই যে অবস্থাটা, এই অবস্থার জন্য দায়ী কে? রাজনীতি। রাজনীতিটা কোন পথে করা উচিত? রাজনীতিটা করা উচিত মানুষের কল্যাণে, জনকল্যাণের জন্য। দেখুন, ডোল পলিটিক্স 2000 টাকা 1000 টাকা ওই লক্ষ্মীর ভান্ডার, নারায়ণ ভান্ডার দিয়ে কোনো লাভ হবে না। সোজা কথা, আয় এবং ব্যয়, ইকোনমিক্সে, অর্থনীতিতে দুটো কথা আছে, যেমন আপনার আয় তেমন আপনি ব্যয় করুন। আরেকটা কথা, সাবসিডি দিয়ে কোনো রাজ্য চলতে পারে না। ভারতবর্ষের জিডিপি আর পশ্চিমবঙ্গের জিডিপি যে ম্যানিপুলেশনটা হয়, ভারতবর্ষের জিডিপি দেখুন প্রায় পাঁচ ছুঁই অবস্থা, অর্থাৎ 5%। অর্থাৎ আমাদের জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট, সে জিডিপির প্রোডাক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রোডাক্ট অল ইন্ডিয়া দেখলে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। আপনি দেখুন বেঙ্গল, কর্ণাটক দেখুন, তামিলনাড়ু দেখুন, আপনি এদিকে সাউথের দিকে চলে যান, কেরালা দেখুন, এদের জিডিপি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে কম্পারেটিভলি অনেক হাই। তাহলে পশ্চিমবঙ্গের প্রোডাকশন বলতে এখানে শুধু একটাই প্রোডাকশন, মদ বিক্রি করে মদের ট্যাক্সটুকু আদায় করা হয়, আর কোনো এখানে রেভিনিউ নেই। কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টটা পুরো ভেন হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ যেটা আমরা বলি শুল্ক, অর্থাৎ যেটা বলি আমরা কর, ব্যবসায়ী যে কর, কমার্শিয়াল ট্যাক্স, যেটা 4% আদায় করতো আগে, এখন তো জিএসটি হয়ে গেছে। তার ফলে কি হলো, পশ্চিমবঙ্গের আয় বলতে শুধুমাত্র এখন মদের থেকে তোলা আয়, মদের যে রেভিনিউ, দেখবেন পাড়ায় পাড়ায় মদের দোকান হয়েছে। দেখবেন যার মদের দোকান আছে সেই কিন্তু আবার ওষুধের দোকান করে, সেই আবার হাসপাতাল তৈরি করে। আসলে যে গুটখা বিক্রি করে সেই আবার ক্যান্সার হসপিটাল তৈরি করে। ঠিক পশ্চিমবঙ্গের অবস্থা তাই হয়েছে। অর্থাৎ চোরকে বলছে চোর চুরি করতে, আর পুলিশকে বলছে ধরতে। ঠিক এই পলিসিটাই এখানে চলছে। আর দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা সব দিক দিয়ে খারাপ। হেলথ শোচনীয় অবস্থা, শিক্ষা নৈব চ, শিক্ষার কথা তো বাদিয়ে দিলাম, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই তো জেলে, কেউ আছে বেলে, কেউ আছে জেলে, এই তো চলছে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। তাহলে কি দাঁড়ালো, তাহলে আজকে প্রসূতির মৃত্যু, কালকে শিশুর মৃত্যু। শিশুই তো আগামী দিনের ভবিষ্যৎ। আমরা জানি ঘুমিয়ে থাকে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, কিন্তু আজকে শিশু যখন মরছে, আগামী দিনের নাগরিক কারা হবে? তো আগামী দিনের নাগরিক আজকে সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গ থেকে অনেক অনেক মহিরুহের জন্ম হয়েছে। পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষকে একদম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এটাই ছিল আমাদের নীতি, এটাই ছিল আমাদের ট্যাগলাইন। আজকে তো সেটা উল্টে গেছে। আজকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, কৃষ্টি, পশ্চিমবঙ্গের কালচার, রাজনৈতিক সংস্কৃতি উচ্ছন্নে গেছে। এখানে শুধু একটা জিনিসই চলে, মন্দির মসজিদ। আরে না এরা বোঝে মন্দির, না এরা বুঝলো মসজিদ, এরা আসলে না বুঝলো ভগবান, না বুঝলো এরা আল্লাহ। অর্থাৎ কাউকেই চিনতে পারলো না। চিনবে কি করে? শুধুমাত্র ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, ভোট ব্যাংক পলিটিক্সের কথা মাথায় রেখে শুধু রাজনীতি করলে যা হওয়ার তাই হয়েছে। আর একটা কথা বলি সবশেষে, দেখুন ডোল পলিটিক্স, আমি বলি যে মানুষকে, এটা অর্থনীতির কথা, কিছুটা মিনিমাম ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া দরকার। যারা প্রান্তিক মানুষ, যারা খেটে খাওয়া সমাজের একদম নিচু শ্রেণীর মানুষ, তাদেরকে কিন্তু কিছু না কিছু ফিনান্সিয়াল হেল্প করা দরকার। তবে একটা লিমিট, একটা টাইম পর্যন্ত, আজীবনকাল চলতে পারে না। এইগুলোকে বলা হয়, আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো ডোল পলিটিক্স বা যে কোনো অ্যাসিস্টিং ডিবিটি, একটা পলিটিক্সের একটা কিন্তু নীতি রয়েছে, তার একটাই উদ্দেশ্য অ্যাসেট মেকিং। দেখবেন এই যে 100 দিনের কাজ, 100 দিনের কাজগুলোর উদ্দেশ্য কি? তোমাকে 100 দিনের কাজ দেওয়া হচ্ছে, মানে তুমি 365 দিনের মধ্যে 100 দিন কাজ পাবে। তার মানে কি তোমাকে 100 দিনের শুধু শ্রম দেওয়া হবে? না, এই 100 দিনের শ্রমের বিনিময়ে অ্যাসেট তৈরি হবে। অ্যাসেট মানে কি? একটা পুকুর তৈরি হলো। অ্যাসেট মানে কি? একটা পার্ক তৈরি হলো। অ্যাসেট মানে কি? কোনো জায়গায় জল ভরো যে প্রকল্প। অর্থাৎ কিছু না কিছু অ্যাসেট তৈরি করছে শ্রমের বিনিময়ে। অর্থাৎ শ্রমটা যেন বিফলে না যায়। রাষ্ট্রের কাজ কিন্তু শ্রমের বিনিময়ে টাকা দেওয়া নয়, রাষ্ট্রের কাজ হচ্ছে শ্রমের বিনিময়ে রাষ্ট্রের অ্যাসেট তৈরি করা। এটাই ইকোনমিক্সের ধর্ম, এটাই অর্থনীতির ধর্ম। বলুন নেক্সট কোয়েশ্চেন। যে রিঙ্গার ল্যাকটেন সেলাইন, এইটা কেন এখনো পর্যন্ত ব্যবহার করার পরেও প্রসূতি মৃত্যু ঘটছে বারবার, এবং তারপরেও এই যে ড্রাইভার কি কোনোভাবেই রাজ্য সরকার এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর কি এড়াতে পারে? কোনোভাবেই তো এড়াতে পারে না। প্রথম কথা, এইটা যদি ঠিকঠাক জায়গায় পর্যবেক্ষণ করা যায়, এটা ল্যাকিউনা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাকিউনা, অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতা। তো আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্তা কে? কর্তা মমতা ব্যানার্জি, ম্যাডাম চিফ মিনিস্টার। তাহলে উনি তো স্বাস্থ্যমন্ত্রীও, যেখানে স্বাস্থ্যমন্ত্রীর মাথা ঠিক নেই, আমি বলছি কোট অ্যান্ড কোট, স্বাস্থ্যমন্ত্রী যেখানে শো অফ করে বেড়ায়, শো অফ করে হঠাৎ অল অফ এ সাডেন একটা হাসপাতাল ভিজিট করছে, এগুলো শো অফ, প্লেইং টু দ্য গ্যালারি। আমি ম্যাডাম চিফ মিনিস্টারের কাছে আই উড জাস্ট রিকোয়েস্ট টু ম্যাডাম চিফ মিনিস্টার, প্লিজ ডোন্ট প্লে উইথ দ্য গ্যালারিজ। গ্যালারিতে বল খেলে কোনো লাভ নেই, কাজের কাজ কিছু করতে পারলে করে দেখান। আর একটা কথা, ম্যাক্সিমাম হাসপাতালগুলোতে যে চক্র চলে,
যে র্যাকেট চলে, জাল ওষুধের র্যাকেট চলে, যে অবৈধ কার্যকলাপের র্যাকেট চলে, রাজ্যকর্তা তা ফাঁস করে দিয়েছে। আর তো নতুন কিছু নয়, এটা একটা ওপেন বুক সবার কাছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সম্মান কিন্তু ভুল লুণ্ঠিত গোটা ভারতবাসীর কাছে। আমি বলি রাজনীতির ঊর্ধ্বে অর্থনীতি, আর অর্থনীতির ঊর্ধ্বে হচ্ছে মানব নীতি, আর মানুষের ঊর্ধ্বে যদি কেউ থাকে সেটা ভগবান। আরে ভগবানই অপমানিত, এখানে মন্দির ভেঙে দেয়। যেখানে ভগবান অপমানিত সেখানে মানুষের আর কি ধর্ম থাকবে? আর ধর্মহীন মানুষ একটা প্রাণহীন মানুষেরই সমান। বলুন। অর্থাৎ একাধিক বিষয়, রাজ্যের যে একের পর এক গাফিলতি এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে গাফিলতি, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী, সেখানে কিভাবে দায় এড়াতে পারেন তিনি, সেই নিয়েই একাধিক প্রশ্ন তুলে দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুরজিৎ সাহা।